টিএসসিতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা প্রদর্শন বন্ধের দাবিতে ডাকসু প্রক্টরের কাছে স্মারকলিপি দিয়েছে এমন একটি দাবি ছড়িয়ে পড়তে শুরু হয় ব্যাপক বিভ্রান্তি। পরে দেখা যায় বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবিতে দেয়া স্মারকলিপিকেই ভুলভাবে খেলা বন্ধের আবেদন হিসেবে প্রচার করা হয়েছে। ওদিকে আর্জেন্টিনার জার্সি পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্যালারিতে উপস্থিত থাকার একটি ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বহু মানুষ ছবিটিকে সত্য বলে ধরে নিয়ে প্রতিক্রিয়াও জানালে পরে দেখা যায় ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি। শুধু তাই নয়, বান্দরবনের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণার একটি ভুয়া বিজ্ঞপ্তিকে ঘিরেও ছড়িয়েছে বিভ্রান্তি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা প্রদর্শন বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু প্রক্টরের কাছে স্মারকলিপি দিয়েছে এমন একটি দাবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। মূলত ডাকসুর প্রতিনিধিরা ক্যাম্পাসে গভীর রাতে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে নিরাপত্তা জোরদারের জন্য স্মারকলিপি দেন। স্মারকলিপিতে প্রবেশদ্বার নিয়ন্ত্রণ, বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হলেও কোথাও বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধের কোনো দাবি ছিল না। ওদিকে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারিতে উপস্থিত ছিলেন। নেতানিয়াহুর ছবিযুক্ত এমন একটি পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। মুহূর্তেই কমেন্ট জুড়ে দেখা যায় নানা ধরনের মন্তব্য, কিন্তু অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা সূত্রে ওই ম্যাচে নেতানিয়াহুর উপস্থিতির তথ্য পাওয়া যায়নি, বরং সেদিন তিনি জেরুজালেমে একটি কূটনৈতিক বৈঠকে ছিলেন। মূলত ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। আবার মেসির স্ত্রী আন্তোনেলো রোকুজ্জো আইশোরি স্পিডকে আর্জেন্টিনার জার্সি উপহার দিয়েছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মূলত জার্সিটি ছুড়ে দিয়েছিলেন সাবেক ফুটবলার ও ক্রীড়া বিশ্লেষক মেলিসা অর্টিজ, যাকে অনেকে ভুল করে আন্তোনেলো রোকুজ্জো হিসেবে শনাক্ত করেছেন। স্পেন ভিত্তিক ক্রীড়া গণমাধ্যম মার্কা এবং টিউডিএন এর প্রতিবেদনেও নারীটির পরিচয় মেলিসা অর্টিজ হিসেবে নিশ্চিত করা হয়েছে। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। সামাজিক মাধ্যমে বান্দরবানের থানচির বগালে কেউক্রাডং ও সুংসাং পাড়া সহ সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এমন দাবিতে একটি গণবিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। তবে যাচাই করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ ভুয়া। মূলত জেলা প্রশাসনের নামে জাল নাম ও পদবি ব্যবহার করে বানোয়াট বিজ্ঞপ্তি তৈরি করে প্রচার করা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত প্রকৃত গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়, জেলা প্রশাসন থেকে এ ধরনের কোনো নির্দেশনা জারি করা হয়নি এবং প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করে দেখা গেল সামাজিক মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুকে কেন্দ্র করেই ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। চলমান ফুটবল বিশ্বকাপকে টার্গেট করে ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানা অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। মনিরা কাজুরি, ৭১। দর্শক, আগে জেনেছি আমাদের সাথে আমাদের অতিথি যুক্ত হবেন আগামী সময়ের সম্পাদক মোস্তফা মামুন, যুক্ত হচ্ছে তার সাথে। মোস্তফা মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি জানতে চাই, খেলা নিয়ে বেশ অপতথ্য এবং গুজব আমরা এখন দেখতে পাচ্ছি। সব ধরনের বিষয়ের সাথেই আমরা কোনো না কোনোভাবে খেলাকে যুক্ত করার বিষয়টি দেখছি। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম যেখানে আর্জেন্টিনার জার্সি পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গ্যালারিতে উপস্থিত থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি খুবই ভাইরাল হয়েছে। পরে আমরা জানলাম সেটি এআই দিয়ে তৈরি। এই ধরনের নানা অপতথ্য পুরো ইন্টারনেট জুড়ে ঘুরে বেড়াচ্ছে। প্রথমত জানতে চাই, এই ধরনের অপতথ্য ছড়িয়ে আসলে কাদের লাভ হচ্ছে, আর দ্বিতীয়ত জানতে চাই এই পরিস্থিতি আসলে মানুষের মানসিকতার উপরে কি ধরনের প্রভাব এখন ফেলতে পারে, জানাবেন। জি, ধন্যবাদ। প্রথম হচ্ছে তাদের যে লাভ হয় আসলে এটার মধ্যে, যেহেতু বিশ্বকাপ সারা দুনিয়া ফলো করে, অনেক বেশি ফলোইং, ফলে আপনি যদি আপনার উদ্দেশ্য মতো কিছু একটা প্রচার করতে যান, তাহলে বিশ্বকাপের চেয়ে ভালো জায়গা আসলে খুব কমই আছে। আপনি একটা কিছু ম্যানিপুলেট করলে সঙ্গে সঙ্গে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে, যেটা প্ল্যাটফর্ম সাধারণত পাওয়া যায় না। খুব ন্যাচারালি যে রাজনৈতিক উদ্দেশ্য বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা, অপতথ্য ব্যবহার করার যে সুযোগ,
যে সুযোগ না, আমি বলবো যে উদ্দেশ্য সেটা পূরণের জন্য এটা একটা ভালো প্ল্যাটফর্ম। আসলে সেই কারণে করা হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা থেকে কি খুব লাভ হয়? আমার মনে হয় না। ১ম কথা হচ্ছে যারা ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখে বা মূলত যে কারণে মানুষ এটা বড় প্ল্যাটফর্ম হয় সেটা হচ্ছে মানুষের লাভ ফর ফুটবল। মানুষ আসলে ফুটবলের জন্য, খেলার জন্যই, তারকাদের জন্যই এটা আসলে দেখে এবং দেখতে চায়। সেখানে নেতানিয়াহুর ছবি দিয়ে হয়তো এক ধরনের একটা সাময়িক একটা তৈরি করা যায়, বিভ্রান্তি তৈরি করা যায়। তো মোটা দাগে যাদের উপর প্রভাব ফেলার কথা তারা কিন্তু এটা নিয়ে খুব বেশি bothered না। এটা ধরেন যদি এর ফলোয়ার হতো যে পলিটিক্যাল উইং গুলো এটা ফলো করছে, তখন সেই ক্ষেত্রে হয়তো নেতানিয়াহুর ছবি অনেক বেশি প্রভাব রাখতো বা অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করা যেত। এখানে এইদিকে মানুষের খুব বেশি নজর থাকে না। মানে আ জনাব হঠাৎ করে মোস্তফা মামুন, আরেকটা দিকে আমি একটু যেতে চাই। আ আমাদের দেশীয় একটা ঘটনা। আজকে আমরা প্রতিবেদনেই সেটি আমরা সবচেয়ে বড় করে উল্লেখ করেছি, সেটা হচ্ছে টিএসসিতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা প্রদর্শন বন্ধের দাবিতে ডাকসুর প্রক্টরের কাছে স্মারকলিপি গেছে। এই একটা তথ্য পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছিল এবং অনেকে এটি নিয়ে ব্যাপক বিভ্রান্তিও হচ্ছিল। পরে জানা গেল ব্যাপারটা আসলে সেরকম নয়। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবিতে যে স্মারকলিপিটি দেওয়া হয়েছে সেটিকে একটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এটি তো প্রভাব ফেলে। এই ধরনের তথ্য যখন একটু ঘুরিয়ে বলা হয় এবং সেটাকে অপতথ্য হিসেবে ঘুরিয়ে দেওয়া হয়, সেটি তো আসলে মানুষের জনমনে একটা বিভ্রান্তি তৈরি করে। এটিকে কি বলবেন আপনি? দেখেন ১ম কথা হচ্ছে ওই যে আবার বলি আমি, নিশ্চয়ই এটা বিভ্রান্তি তৈরি করেছে। কিন্তু আমি যখন ১ম খবরটা দেখলাম আমার কাছে মনে হলো যে নিশ্চয়ই কোনো একটা গোলমাল আছে। মানে আমার কাছে ১ম এ মনে হলো। মানে আপনি বলতে পারেন যে আপনার মতো তো অনেকের নাও মনে হতে পারে। কারণ এই একটা জায়গায় আস্তে, আস্তে না মানে মিডিয়া লিটারেসি এই জায়গাটা গুরুত্বপূর্ণ হচ্ছে। যেটা নিয়ে কিছু কাজও হচ্ছে। তো অনেকে আছে আমি দেখি, আমি খুব অবাকও হই যে এমন একটা জিনিস যে তারা মানুষের তো একটা রেশনালিটি থাকবে। একটা খবর আসতে সঙ্গে, সঙ্গে বিশ্বাস করে ফেলবো, আমি শেয়ার দিয়ে দেব। এইটা আসলে দায়িত্বশীলতার পরিচয় দেয় না। কিন্তু অনেক দায়িত্বশীল মানুষই এই ক্ষেত্রে আমি দেখি যে খুবই সাধারণ, বিশ্বাসযোগ্য না আ বা ধরেন যে মিডিয়ায় যাচ্ছে সেই মিডিয়ার ক্রেডিবিলিটি এটা জাজ করা। তারপরে হচ্ছে জিনিসটার বাস্তবতা এটা সম্ভব কিনা আরেকটা সোর্স থেকে জাজ করা। এই সুযোগ যেহেতু আছে, যেহেতু আমি একটা ক্লিকে একটা ইনফরমেশন পাচ্ছি, তাহলে আরেকটা ক্লিকে তো আমি এটা চেক করার চেষ্টা করতে পারি। সেই জায়গাটুকু করা হয় না বলে অনেক লোক সঙ্গে, সঙ্গে শেয়ার করে ফেলে। আরেকটা জিনিস হয় আমাদের দেশে বা আমাদের সমাজে বা সব জায়গায়, সেটা হচ্ছে যে জিনিসটা আসলে অ্যা দেখবেন যে কোন ফ্যাক্ট এটা খুব বেশি লোক শেয়ার করে না। কিন্তু যেটার মধ্যে এক ধরনের রং ছড়ানো আছে সেটা অনেক বেশি লোক শেয়ার করে। যেটা এখন সাইবার দুনিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা। ওইখানে কিন্তু সবসময় দেখবেন যে সত্য খবরটাও থাকে। কিন্তু যেটা তুলনামূলক সত্য নয়, যেটা নিয়ে সন্দেহ আছে সেটাই বরং অনেক বেশি সেটাই অনেক বেশি প্রচারিত হয়। আপনি একদমই ঠিকই বলেছেন। আসলে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বলা যায়, ধরুন কোনো একটা ক্যাপশনে বা কোনো একটা তথ্যের মধ্যে কিছুটা হালকা সুরসুরি থাকলেই সেই বিষয়গুলোকে আমরা সবচেয়ে বেশি আসলে ভাইরাল পর্যন্ত চলে যেতে দেখেছি। যদিও দেখেছি সেই অপতথ্যকে আ চার্জ করার জন্য যখন সত্য ঘটনাটি যখন কেউ তুলে ধরেন বা সেই ব্যক্তি তুলে ধরেন, তখন সেটি খুব বেশি প্রচারিত হয় না। প্রথমে আমি একটু আমাদের দেশের মানুষের সাধারণ ব্যবহারকারী যারা আছে তাদের থেকে জানতে চাই। আপনি দীর্ঘ সময় সংবাদ মাধ্যমের নানা জায়গা থেকে যুক্ত আছেন। আপনি সম্পাদক হিসেবে কাজ করছেন। আপনি একটু আগে বলছিলেন যে ক্যাপশনটা দেখে আপনার মনে হয়েছিল কোথাও একটা গোলমাল রয়েছে। কিন্তু এই ধরনের সন্দেহ তো সাধারণ মানুষের মনে খুব বেশি আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি তারা খুব সহজেই যেকোনো কিছুই শেয়ার করে দিচ্ছে এবং ফ্যাক্ট চেকিং এর জায়গাটা সেটা দিয়ে আপনি কতটুকু মনে করেন আসলে মানুষ কতটুকু আসলে ফ্যাক্ট চেক করে বা করতে জানে? সাধারণ মানুষ যদি একদম সাধারণ ভোক্তা বলি তার তো আসলে এটা কাজ না। তার কাজ হচ্ছে সে ইনফরমেশন পাবে, ইনফরমেশন পেয়ে হচ্ছে সে ইনফরমেশনটাকে সে নেবে অথবা নেবে না। মানে এই তো বিষয়। কিন্তু প্রবলেমটা হয় যে তার কাছে যে ইনফরমেশন গুলো আসতে থাকে, ওই যে বললেন ভাইরাল কোনটা হয়, অপতথ্যটা বেশি ভাইরাল হয়। বলে আপনি আপনার Facebook স্ক্রল করছেন, দেখবেন যে হয়তো ১০ টা মধ্যে ৫ টাই হচ্ছে একটা অপতথ্য। তো তখন তার মধ্যে একটা বিশ্বাস করার প্রবণতা থাকে। সে হয়তো অ্যাপারেন্টলি মনে করে যে না এটা বোধহয় ঠিক না। কিন্তু যখন ক্রমাগত জিনিসটা আসতে থাকে তখন কিন্তু তার মধ্যে আ এক ধরনের বিশ্বাসের ভাবনা এবং ধারণা তৈরি হয়। আনটিল মানে ফার্দার ইনফরমেশন কামস। এখন এই যে ফার্দার ইনফরমেশন আপনি দেখবেন যে সেটা যে আসবে, সেটা আসার পর খুব কিন্তু মানে সহজ না। কারণ হচ্ছে আপনি একটা জিনিস চলছে, সবাই শেয়ার করছে। তখন ১ম কথা হচ্ছে এর বিপরীতে একটা কাউন্টার দাঁড় করানোর জন্য ইনফরমেশন আসলেও কিন্তু আপনি ওটা ভাববেন। আপনি ভাবেন যে আসলে আমি কি ঠিক সঠিক ইনফরমেশন জানাতে সে বরং বেশি কনফিউজ থাকে। সে বরং একটু টিমিড থাকে। সে বরং মানে তার মধ্যে ল্যাক অফ কনফিডেন্স তার মধ্যে বেশি থাকে। কারণ ওটার সংখ্যা অনেক বেশি। তারপরে মনে করেন যে কেউ সাহস দেখে ওটাকে ডিবাঙ্ক করলো। এটার বিরুদ্ধে যে তথ্য সেটা তো প্রচার করলো। প্রচার করার পর সে একটা আক্রমণের শিকার হয় প্রাথমিকভাবে। সঠিক তথ্য জানে, সে কিন্তু অপতথ্য বিস্তার রোধের আর ভূমিকা রাখছে না। সে তার সঠিক তথ্যটা তার মতো করে জেনে সে চলে যাচ্ছে। কিন্তু যারা অপতথ্য ছড়ায় ১ম হচ্ছে তাদের তো উদ্দেশ্য থাকে।
সঠিক তথ্য যে দেয় তার সাথে উদ্দেশ্য থাকে না। সে জাস্ট একটা ইনফরমেশন শেয়ার করে বা একটা ইনফরমেশন অ্যাভেইল করে। এখন যে করছে সে তো অর্গানাইজড এবং সে এটা ছড়াইতে যায়। ফলে সে অনেকভাবে এটা অনেক বেশি করে বিশ্বাসযোগ্য করে একাধিক জায়গা থেকে একাধিক উপায়ে নানানভাবে করবে। নানান মিডিয়ার আ ফেক মিডিয়ার কার্ড দিয়ে করবে। ফলে ওই যে বললাম ওই সাধারণ মানুষ কিন্তু সাধারণ ভোক্তা যে তার সংকটটা হচ্ছে সে অপতথ্যের দ্বারা বিভ্রান্ত হয়। কিন্তু সে আসলে এটাকে চ্যালেঞ্জ করে না বা করতে চায় না বা সে হয়তো সঠিকই পায়। কিন্তু বেঠিক যারা করতে চায় তাদের প্রচারের জায়গাটা অনেক বেশি যে আপনি চুপ করে সঠিক তথ্য নিয়ে যে আপনি করে বসে থাকবেন তাও না। সে অপতথ্য দিয়ে আপনাকে আক্রমণ করবে। আপনার তথ্যকে সে আ আ কি বলা যায়? এটা হামলা করে বোঝানোর চেষ্টা করবে যে তুমি যেটা জানছো এটা ঠিক না। এই সঠিক তথ্য যারা পেতে চায় বা যারা পায় তারা সবাই কিন্তু তুলনামূলক বিপন্ন এই গোষ্ঠী এবং দলের কাছে। কিন্তু শেষ পর্যন্ত যে জিনিসটা হয় এটা খুব বেশি সময় লম্বা সময় এটা টেকে না। কি কারণে টেকে না? ওই যে বললাম পাল্টা লড়াই তৈরি হয়। সেই লড়াইয়ে সংকট হয় বটে কিন্তু শেষ পর্যন্ত এটা টেকে না। তো আমার একটা পয়েন্ট হচ্ছে যদিও আমি বলছি সাধারণ লোক তথ্য পায়, ইনফরমেশন পায়, সে চ্যালেঞ্জ করে তার কাজ না বা চ্যালেঞ্জ করতে গেলে সে পাল্টা আক্রমণের মুখে পড়ে তার এই ঝুট-ঝামেলা যাওয়ার দরকার কি? কিন্তু স্টিল মানুষের চিন্তার রেশনালিটি জায়গা এবং স্পেশালি আমি বলব যে আপনি বিশ্বাস করেন না করেন, কোন কিছু শেয়ার করার আগে, ছড়িয়ে দেওয়ার আগে আসলে আপনার একটা আ মিনিমাম আপনার একটা কনফার্মেশন লাগবে। ছড়িয়ে দেওয়ার আগে। আপনি মনে হয় অপতথ্য বিশ্বাস করলেন। পরে যদি আপনি আপনার মতো করে থাকেন তাহলে ঠিক আছে। কিন্তু আপনি যদি এটা ৫ জনকে ছড়ানোর দায়িত্ব নেন, তখন এটা ডেঞ্জারাস হয়ে ওঠে এবং সেজন্য তখন আপনার মিনিমাম না হলে কি হবে আপনার ক্রেডিবিলিটি প্রশ্নের মুখে পড়বে এবং আমি অনেক মানুষকে দেখি ব্যক্তিগতভাবে যাদেরকে আমি অনেক শ্রদ্ধা ও সম্মান করি। কিন্তু আমি তার অনলাইন বিহেভিয়ার এ আমি আসলে ওই সম্মানটা সবসময় রাখতে পারে না। কারণ দেখি এমন একটা জিনিস উনি শেয়ার করে দিচ্ছেন, যেটা আসলে তার মাপের সঙ্গে যায় না। এমন একটা জিনিস শেয়ার করে দিচ্ছেন যেটা যিনি সোর্স হিসেবে যেটা ব্যবহার করেছেন, সেই সোর্সটা ক্রেডিবল না। তখন আমার মনে হয় এই মানুষটা এরকম লেস ক্রেডিবল একটা জিনিসকে মানে যখন আপনি ছড়িয়ে দিচ্ছেন, তার মানে কিন্তু তখন আপনার দায়িত্বশীলতার জায়গা তৈরি হয়। না ছড়িয়ে দিলে আপনি শুনলে জানলে শেষ। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের প্রবলেম আছে। মানুষ বিভ্রান্ত হচ্ছে। তার চেয়েও বড় কথা একদল মানুষ বিভ্রান্ত করতে চাচ্ছে এবং বিভ্রান্ত যারা করতে চায় তারা অনেক বেশি অর্গানাইজড এবং এটা ৮-১০ টার ক্ষেত্রের মতো। ৮-১০ টার ক্ষেত্রে দেখবেন সমাজে ভালো মানুষ যারা, সাধারণ মানুষ যারা তারা কিন্তু খুব অর্গানাইজড থাকে। সে তার তাহলে জীবনটা সেক্ষেত্রে যাপন করে মোস্তফা যাচ্ছে। মামুন আপনি বলছিলেন যারা আসলে অপতথ্যগুলো ছড়াতে চায় তারা অনেকটাই অর্গানাইজড। এরকম যদি অর্গানাইজড ভাবেই যদি আমরা গুজব বা অপতথ্য ছড়াতে দেখি তাহলে সেটাকে টক্কর দিতে হলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারি বা বেসরকারি কি ধরনের আসলে পদক্ষেপ দরকার? কারণ আমরা কি অর্গানাইজড হতে পারছি? না, আমরা আসলে পারছি না। আমরা পারছি না। কারণ হচ্ছে বললাম যে ১ম কথা হচ্ছে আপনি একটা প্রথম কথা হচ্ছে একটা ফ্যাক্ট যখন আপনি বলবেন, তার পিছনে কিন্তু আপনার এক ধরনের স্টাডি থাকতে হয়, এক ধরনের নলেজ থাকতে হয়, ক্রস চেকিং থাকতে হয়। আপনার কিন্তু পরিশ্রমটা বেশি। কিন্তু আপনি মিথ্যা মানে সত্যতা একরকম। আর মিথ্যা হচ্ছে ১০১ রকম। মানে আপনি ধরেন ব্রাজিলিয়ান ম্যাচে ব্রাজিল ৩-০ বলেছে, এটাই সত্য। ব্রাজিল ৪-০ জিতেছে, ৫-০ জিতেছে, জেতেনি, হারেনি। এরকম তো নানাভাবে মিথ্যা তো আপনি নানাভাবে বলতে পারেন। তো ফলে ওর ইয়েটা তো অনেক বেশি, এভিনিউ গুলো তো অনেক বড়। এবং এটা হচ্ছে একটা পয়েন্ট। ফলে বিভ্রান্তি ছড়ানোর হাজার রকম সুযোগ। এটা হচ্ছে নাম্বার ১। নাম্বার ২ হলো যে এটার বিরুদ্ধে যেহেতু যে ছড়াচ্ছে তার কোনো অফ আ ছবি আমরা দেখতে পাই না, তার কোনো দায়িত্বশীলতা নাই, তার কোনো অফিসিয়াল আ কোনো ফেস নাই। ফলে আসলে কাকে ধরবে? কার সঙ্গে লড়াইটা হবে? এটা হচ্ছে আরেকটা বিষয়। তো এইজন্য মনে হয় আচ্ছা ঠিক আছে। ছড়াক যেমন অনেকে মনে করে আচ্ছা ও তো ছড়াচ্ছে। আমি জানলাম এটা ভুল তথ্য। আমি জানি যে কোনো এক সময় এই তথ্যটা চ্যালেঞ্জ হবে। এর প্রবলেমটা হয়ে যায় কি? ওই যে সময়টা, ওই মাঝখানে সময় যে বিভ্রান্তি, অনেক মানুষ হয়তো সঠিক ফ্যাক্ট যখন আসলো, ততক্ষণ পর্যন্ত অনলাইনে নাই বা সে এটা জানলো না। ফলে সেটা ভুল ধারণা নিয়ে কিন্তু সে চলছে। এবং এই ভুল ধারণা মানুষগুলো যখন নিজেদের মধ্যে ইন্টারেক্ট করে, পরে এই ভুল ধারণাটা আরো বেশি বড় হয়ে ওঠে। এবং সেইটা সমাজের সঠিক ধারণাকে সেকেন্ডারি করে রাখে। আমি যেটা মনে করি এক্ষেত্রে আমাদের যারা মেইনস্ট্রিম মিডিয়া, তাদের দায়িত্বটা অনেক বেশি। অনেক বেশি মানে কি আমরাও অনেক ক্ষেত্রে দেখা গেল যে একটা নিউজ যাচ্ছে, সবাই বলছে। আমরা হয়তো অনেক ক্ষেত্রেই অনেকেই আমরা সচেতন না হয়ে হয়তো ওইটাকে অংশগ্রহণ করে ফেলি এবং যখন একটা অপতথ্য চলতে থাকছে কোনো একটা আ মেইনস্ট্রিম মিডিয়াকে যদি বিভ্রান্ত করে এটা গিলিয়ে ফেলা যায়, তাইলে কিন্তু ওইটা তখন অনেক বেশি মানে পারসেপশন এর অনেক বেশি স্ট্রং হয়ে ওঠে। তাহলে মূলত আমাদের প্রথমেই সাধারণ মানুষকে তাদের নিজের মতো করে সচেতনতা এবং যারা এই সব ফ্যাক্ট চেকিং সম্পৃক্ত কাজের সাথে যুক্ত আছেন তাদেরও অর্গানাইজড জায়গা থেকে এই বিষয়টাকে আসলে প্রতিহত করতে হবে। ধন্যবাদ মোস্তফা মামুন। আরেকটু আলাপ করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন আগামী সময়ের সম্পাদক মোস্তফা মামুন। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ক্ষেত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একই জায়গায়। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন frs.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন 71 সাথে।